আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিষিদ্ধ ভালোবাসা গল্পের শেষ পর্ব। আর ভিডিওটা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখো তাহলে অবশ্যই আইডিটা ফলো করে দিবা। আমাদের পেজ এবং টিকটক আইডির নাম রেদওয়ান অলওয়েজ অন ফায়ার। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ঠিক তখন ওই হাসপাতালের আইসিইউ বিভাগের দরজা খুলে গেল। একজন নার্স দ্রুত বাহিরে বেরিয়ে এলো। তার মুখের দিকে তাকিয়ে সবার বুক ধরফর করতে লাগলো। জেরিনের মা কাঁদতে কাঁদতে এগিয়ে গিয়ে বললেন, আমার মেয়ে কেমন আছে মা? নার্স সবার দিকে তাকিয়ে বলল, ভয়ের কিছু নেই, রোগী এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছে, তবে এখনো পর্যবেক্ষণে রাখতে হবে। কথাটা শুনে চারপাশে যেন স্বস্তির নিঃশ্বাস পড়ল। জেরিনের মা কান্না করতে করতে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তার বাবা চোখের পানি মুছতে লাগলেন। আত্মীয় স্বজনরাও কিছুটা স্বস্তি পেল। কিন্তু সেই মুহূর্তে আমার আর নাবিলার মুখের রং বদলে গেল। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম। নাবিলা নিচু গলায় বলল, মানে ও বেঁচে যাবে? আমি কোনো উত্তর দিলাম না। নার্স আবার বলল, তবে রোগীকে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। আপাতত সবচেয়ে বড় বিপদ কেটে গেছে। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। যে খবর শুনে সবার খুশি হওয়ার কথা, সেই খবরটাই কেন জানি আমার কাছে অন্যরকম লাগছিল। নাবিলা আমার পাশে এসে ফিসফিস করে বলল, তাহলে এখন কি হবে? আমি দাঁত চেপে বললাম, চুপ করো, এখানে এসব কথা বলো না। নাবিলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি ভেবেছিলাম সবকিছু হয়তো বদলে যাবে। আমি চারপাশে তাকিয়ে ধীরে ধীরে বললাম, এখন আমাদের খুব সাবধানে থাকতে হবে। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি জেরিন শুধু মৃত্যুর মুখ থেকে ফিরে আসেনি, সে ফিরে আসছিল এমন কিছু সত্য নিয়ে যেটা আমি জানি না। পরের দিন বিকেলে আমি হাসপাতালে গেলাম। জেরিন তখন কেবিনে শুয়েছিল। তার মুখটা আগের চেয়ে কিছুটা ভালো লাগছিল, কিন্তু চোখের নিচের ক্লান্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি ধীরে ধীরে তার বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। জেরিন একবার আমার দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। আমিও কিছু বলতে পারলাম না। ঘরের ভেতর অদ্ভুত এক নীরবতা নেমে এলো। মনে হচ্ছিল হাজারটা কথা জমে আছে, অথচ কেউ একটা শব্দ উচ্চারণ করতে পারছি না। কিছুক্ষণ পর আমি চুপচাপ কেবিন থেকে বের হয়ে এলাম। সেদিন আর জেরিনের সাথে কোনো কথা হলো না। রাতে বাসায় ফিরে আমি বারবার ভবিষ্যতের কথা ভাবছিলাম। ঠিক তখনই নাবিলার ফোন এলো। ফোন ধরতেই সে বলল, আজকে হাসপাতালে গিয়েছিলে? আমি বললাম হ্যাঁ। নাবিলা বলল, ও কি বলেছে? আমি বললাম কিছুই না, শুধু তাকিয়েছিল। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর নাবিলা হঠাৎ করে বলল, তুমি জানো না ফাহিম, আমি ছোটবেলা থেকে ওকে কখনো নিজের বোন মনে করতে পারিনি। আমি অবাক হয়ে বললাম, মানে? নাবিলা দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ জেরিন আমার সৎ বোন। আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। কি বলছো তুমি? জেরিন বলল, হ্যাঁ, এই সত্যটা পরিবারের বাহিরে খুব কম মানুষই জানে। আমি হতবাক হয়ে গেলাম। তারপর বললাম, কিন্তু কখনো তো বুঝিনি। নাবিলা তিক্ত গলায় বলল, সব সত্য বাহিরে থেকে বোঝা যায় না। আমি ধীরে ধীরে বললাম, তোমাদের মধ্যে আসলে কি হয়েছে? তারপর বলল, তুমি যদি সত্যিটা জানতে তাহলে হয়তো আজকে আমাকে এভাবে প্রশ্ন করতে না। আমি অবাক হয়ে বললাম, কোন সত্য? নাবিলা বলল, সময় হলে সব বলবো। তারপর ফোনটা কেটে গেল। ফোন কেটে যাওয়ার পর আমি অনেকক্ষণ স্থির হয়ে বসে রইলাম, কারণ আমার মনে হচ্ছিল জেরিন, নাবিলা আর তাদের পরিবারের মধ্যে এমন একটা গোপন অধ্যায় লুকিয়ে আছে যার সম্পর্কে আমি কিছুই জানি না। রাত যত গভীর হচ্ছিল আমার ভেতর অস্থিরতাও তত বাড়ছিল। বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আমার চোখের ধারে কাছেও নেই। বারবার জেরিনের কথাগুলো কানে ভেসে আসছে, তুমি আমার সবকিছু ফাহিম, যদি আমার কিছু হয়ে যায় তোমরা দুজন সুখে থেকো। কথাগুলো মনে পড়তেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এতদিন আমি ভাবতাম ভালোবাসা মানেই নাবিলা, কিন্তু আজকে যখন জেরিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়াই করছে, তখন কেন বারবার তার কথা মনে পড়ছে আমার। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড SAJAF ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। স্ক্রিনে নাবিলার নামটা ভেসে উঠল। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। নাবিলা কিছুক্ষণ চুপ থেকে বলল, কি করছো? আমি বললাম, কিছু না।
নাবিলা বলল, শুনে তো মনে হচ্ছে তুমি অনেক চিন্তায় আছো। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ একটু। নাবিলা হালকা হেসে বলল, জেরিনকে নিয়ে? আমি চুপ করে গেলাম। আমার নীরবতা বুঝতে পেরে নাবিলা আবার বলল, ফাহিম, তুমি কি সত্যি ওর জন্য চিন্তা করছো? আমি বললাম, ও আমার স্ত্রী, চিন্তা করাটা স্বাভাবিক। নাবিলা কথাটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ঠান্ডা গলায় বলল, মজার ব্যাপার কি জানো, কয়েকদিন আগেও তুমি ওকে সহ্য করতে পারতে না। আমি কোনো উত্তর দিলাম না, কারণ কথাটা মিথ্যা ছিল না। নাবিলা আবার বলল, ফাহিম, তুমি বদলে যাচ্ছ। আমি বললাম, হয়তো। নাবিলা বলল, নাকি সত্যিটা বুঝতে শুরু করেছো? আমি অবাক হয়ে বললাম, কোন সত্য? নাবিলা হঠাৎ করে হাসতে লাগলো, কিন্তু সেই হাসিটা আগের মতো লাগলো না, অদ্ভুত ঠান্ডা আর তীক্ষ্ণ। নাবিলা বলল, যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে সে, আর যে মানুষটাকে তুমি ভালোবাসা ভেবে ভুল করেছিলে তারা এক না। কথাটা বলে সে ফোন কেটে দিল। আমি অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইলাম। সেই রাতেই প্রথমবারের মতো আমার মনে সন্দেহ জন্ম নিল। নাবিলা কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি অন্য কোনো কারণ আছে? পরদিন সকালে হাসপাতালে গেলাম। জেরিন তখন কিছুটা সুস্থ। কেবিনে ঢুকতে সে আমার দিকে তাকালো, কিন্তু আগের মতো হাসলো না, শুধু শান্ত চোখে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলাম। কেমন আছো? জেরিন সংক্ষিপ্তভাবে বলল, ভালো। তারপর আবার নীরবতা। কিছুক্ষণ পরে জেরিন নিজেই বলল, ফাহিম, একটা প্রশ্ন করব? আমি বললাম, করো। জেরিন বলল, তুমি কি কখনো আমাকে ভালোবেসেছিলে? প্রশ্নটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ এর উত্তর আমার নিজের কাছেই পরিষ্কার ছিল না। আমি চুপ করে রইলাম। জেরিন মৃদু হেসে বলল, উত্তর দিতে হবে না। আমি বললাম, জেরিন। জেরিন আমাকে থামিয়ে বলল, না, কিছু বলো না। তার চোখের কোণে পানি জমে উঠল। তারপর বলল, আমি শুধু একটা কথা জানতে চেয়েছিলাম। আমি মাথা নিচু করে বসে রইলাম, কারণ জীবনে প্রথমবারের মতো আমার মনে হচ্ছিল আমি হয়তো এমন একজন মানুষকে হারাতে বসেছি যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। আর ঠিক সেই মুহূর্তে কেবিনের বাহিরে দাঁড়িয়ে থাকা একজনের কথা আমার জানা ছিল না। দরজার ফাঁক দিয়ে আমাদের কথোপকথন শুনছিল নাবিলা, আর তার চোখের দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ফাহিমের মনে যে পরিবর্তন শুরু হয়েছে সেটা তার মোটেও ভালো লাগছে না। আর সেখান থেকে শুরু হতে যাচ্ছিল আরো বড় একটা ঝড়। হাসপাতাল থেকে বের হয়ে করিডোর দিয়ে হাঁটছিলাম। মাথার ভেতর তখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। ঠিক তখন ওই করিডোরের এক কোণ থেকে নাবিলার কণ্ঠস্বর ভেসে এলো। সে ফোনে কারো সাথে কথা বলছিল। আমি প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু পরের কথাগুলো শুনে আমার পা যেন থমকে গেল। নাবিলা নিচু গলায় বলছিল, আমি কিছুই বুঝতে পারছি না। ফোনের ওপাশ থেকে কি বলল আমি শুনতে পেলাম না। নাবিলা আবার বলল, ফাহিম আমার হাত থেকে বের হয়ে যাচ্ছে। এটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি দেয়ালের আড়ালে দাঁড়িয়ে রইলাম। নাবিলা আবার বলল, আগে সবকিছু আমার কথা মতো করতো, এখন দেখছি জেরিনের জন্য চিন্তা করছে। কিছুক্ষণ চুপ থেকে সে বিরক্ত গলায় বলল, আমার মনে হচ্ছে ও জেরিনকে ভালোবাসতে শুরু করেছে। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। নাবিলা এবার দাঁত চেপে বলল, এভাবে চলতে থাকলে সবকিছু নষ্ট হয়ে যাবে। আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। তাহলে আমার সন্দেহ সত্যি? নাবিলা তাহলে আমাকে সত্যি কখনো ভালোইবাসেনি? আমি কি শুধু তার কোনো খেলায় ব্যবহৃত একটা চরিত্র ছিলাম? কিছুক্ষণ পরে নাবিলা ফোন কেটে দিল। আমি ধীরে ধীরে তার পেছনে গিয়ে দাঁড়ালাম। এখানে কি করছো? হঠাৎ আমার কণ্ঠস্বর শুনে সে চমকে উঠল। তার মুখের রং বদলে গেল। আমাকে বলার মতো সে কোনো কথাই খুঁজে পাচ্ছিল না। আমি শান্ত গলায় বললাম, আমি এখানে আসবো এটা তোমাকে কে বলেছে? নাবিলা দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, আমি তো ভেবেছিলাম তুমি আসবে, তাই আগে থেকে অপেক্ষা করছিলাম। আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। নাবিলা জোর করে হাসার চেষ্টা করলো। এরপর নাবিলা বলল, তুমি এমন করে তাকিয়ে আছো কেন? আমি বললাম, কিছু না। আমি আর কোনো কথা বাড়ালাম না, কারণ আমার যা জানার ছিল আমি তা জেনে গেছি। আজকে আমার মনের সব সন্দেহ দূর হয়ে গেছে। নাবিলা হয়তো কখনোই আমাকে ভালোবাসেনি, কিন্তু একজন মানুষ ছিল যে সত্যি আমাকে ভালোবেসেছিল, আর আমি সেই মানুষটাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। সেদিন রাতে বাসায় ফিরে আমি অনেকক্ষণ একা বসেছিলাম। জীবনের প্রতিটা ভুল যেন একে একে চোখের সামনে ভেসে উঠছিল। আমি নিজেই মনে মনে বললাম, আমি কি করছি? যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, আমি তাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছি। প্রথমবারের মতো নিজের ওপর ঘৃণা জমতে লাগলো। পরদিন সকালেই হাসপাতালে গেলাম। জেরিন তখন আগের চেয়ে কিছুটা সুস্থ। আমাকে দেখে সে শান্ত চোখে তাকালো। আমি আস্তে করে তার পাশে গিয়ে বসে বললাম, কেমন আছো? জেরিন বলল, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। আমি মাথা নেড়ে বললাম, জেরিন, তোমার সাথে আমার কিছু কথা আছে। জেরিন বলল, কি কথা? আমি বললাম, আমি ভুল করেছি। জেরিন কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, অনেক বড় ভুল।
তারপর বললাম তোমার বিশ্বাস ভেঙেছি, তোমার মন ভেঙেছি, সাথে তোমাকে দিয়েছি অনেক কষ্ট। জেরিন এবার চোখ বন্ধ করলো। আমি বুঝতে পারছিলাম কথাগুলো তার পুরনো ক্ষতকে আবার ছুঁয়ে যাচ্ছে। আমি বললাম আমি জানি শুধু সরি বললে সব ঠিক হয়ে যাবে না, কিন্তু আমি সত্যি অনুতপ্ত। জেরিন এবার বলল, ফাহিম, কিছু ক্ষত আছে যেগুলো সহজে সারে না। তার কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি মাথা নিচু করে বললাম জানি। জেরিন বলল তাহলে? আমি বললাম তবুও আমি চেষ্টা করব। জেরিন আমার দিকে তাকালো। আমি তার হাতের কাছে হাত রেখে বললাম আমি আর কখনো তোমার বিশ্বাস ভাঙবো না, আমি আর কখনো তোমাকে কাঁদাবো না। জেরিন, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। জেরিন কিছু বলল না, শুধু দূরে কোথাও তাকিয়ে রইল। কিন্তু আমি থামলাম না। প্রতিদিন হাসপাতালে গিয়ে তার পাশে বসে থাকতাম। প্রতিদিন তাকে ভালোবাসার কথা বলতাম, তার কাছে ক্ষমা চাইতাম। প্রতিদিন জেরিনের খোঁজ নিতাম। ডাক্তার কি বলেছে, কি ওষুধ লাগবে, কখন খেতে হবে, সবকিছু আমি নিজেই দেখতাম। জেরিন অবাক হয়ে মাঝে মাঝে বলতো এত কিছু করতে হবে না। আমি হেসে বলতাম এতদিন যা করিনি এখন তো সেগুলোই করার চেষ্টা করছি। কয়েক মাস চিকিৎসার পর অবশেষে জেরিন অনেকটাই সুস্থ হয়ে উঠল। একদিন ডাক্তার হাসি মুখে বললেন এখন রোগীকে বাসায় নিয়ে যেতে পারবেন। কথাটা শুনে পরিবারের সবাই খুশিতে কেঁদে ফেলল। আমিও যেন বুক ভরে একটা নিঃশ্বাস নিলাম। বাসায় ফেরার পর নতুন একটা জীবন শুরু হলো আমাদের। আমি আর আগের সেই মানুষটা ছিলাম না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই জেরিনের খোঁজ নিতাম, যেমন আজকে কেমন লাগছে, ওষুধ খেয়েছো, অথবা কিছু খেতে ইচ্ছে করছে নাকি, এগুলো। জেরিন মাঝে মাঝে মুচকি হেসে বলতো তুমি এত বদলে গেলে কিভাবে? আমি উত্তর দিতাম ভালোবাসা মানুষকে বদলে দেয়। একদিন বিকেলে আমি জেরিনকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেলাম। সূর্য তখন অস্ত যাচ্ছে, চারপাশে সোনালি আলো ছড়িয়ে আছে। হালকা বাতাসে জেরিনের চুল উড়ছে। আমি চুপচাপ তার দিকে তাকিয়েছিলাম। জেরিন হেসে বলল এভাবে কেন তাকিয়ে আছো? আমি বললাম কারণ তোমাকে দেখতে ভালো লাগে। জেরিন লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। অনেকদিন পর তার মুখে সেই লাজুক হাসিটা ফিরে এসেছে। কিছুক্ষণ নীরব থাকার পর সে আস্তে করে বলল ফাহিম। আমি বললাম হুম। জেরিন বলল আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ঘৃণা করতে। আমি বললাম তারপর? জেরিন হেসে বলল পারিনি। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। জেরিনের চোখে তখন জল চিকচিক করছে। জেরিন বলল কারণ আমি এখনো তোমাকে ভালোবাসি। কথাটা শুনে আমার চোখ ভিজে উঠল। আমি ধীরে ধীরে বললাম আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করতে পেরেছো? জেরিন কিছুক্ষণ চুপ থেকে বলল পুরোপুরি হয়তো ভুলতে পারবো না। এটা শুনে আমার বুকটা হালকা ভারী হয়ে গেল, কিন্তু পরের কথাটা শুনে আমার চোখে জল চলে এলো। জেরিন বলল তবে আমি তোমাকে ক্ষমা করেছি। আমি মাথা নিচু করে বললাম ধন্যবাদ। জেরিন বলল তবে একটা শর্তে। আমি বললাম কি শর্ত? জেরিন বলল আর কখনো আমার বিশ্বাস ভাঙবে না। আমি তার হাতটা শক্ত করে ধরে বললাম আমার জীবনের শেষ দিন পর্যন্ত না। এর কিছুদিন পর আমি জেরিনকে নাবিলার ব্যাপারে সব খুলে বললাম। সব কথা শুনে জেরিন দীর্ঘশ্বাস ফেলল। তারপর একদিন নাবিলাকে ডেকে জেরিন বলল তুই আমার সৎবোন হয়েছিস তো কি হয়েছে? আমি কি কখনো তোকে পর ভেবেছি? হিংসা মানুষকে শেষ করে দেয়, মানুষকে আপন করতে শেখ, দেখবি মনে শান্তি পাবি। নাবিলা এবার কান্না করতে করতে বলল আপু আমাকে মাফ করে দাও। জেরিন বলল কেন? নাবিলা বলল আমি অনেক বড় ভুল করেছি। জেরিন বলল ভুল সবাই করে। নাবিলা কান্না জড়িত কণ্ঠে বলল আমি হিংসা করতে করতে কোথায় চলে গিয়েছিলাম সেটা আমি নিজেও জানি না। জেরিন এগিয়ে গিয়ে তার চোখের জল মুছে দিল। সবার আগে নিজেকে ভালো মানুষ বানাতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। নাবিলা বলল আমি চেষ্টা করব আপু। সেদিন অনেকদিন পর দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করলো অনেকক্ষণ। আর সেই কান্নার মধ্যেই যেন তাদের বহু বছরের দূরত্ব গলে গেল। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো। পরিবারের সবাই খেয়াল করছিল আমি এখন জেরিনকে কতটা ভালোবাসি। একদিন মা হেসে বললেন ফাহিম তোকে তো আগে কখনো এত খুশি দেখিনি। আমি জেরিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম কিছু জিনিস হারাতে বসলে তার মূল্য বোঝা যায়। জেরিন লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে তাকালো। একদিন রাতে বাড়ির ছাদে আমরা দুজন পাশাপাশি বসেছিলাম। আকাশ ভরা তারা, চারদিকে নীরবতা। জেরিন মাথাটা আমার কাঁধে রেখে বলল একটা কথা বলবো? আমি বললাম বলো। জেরিন বলল যদি আবার নতুন করে শুরু করার সুযোগ পাও কি করবে? আমি তার হাতটা নিজের হাতে নিয়ে বললাম আবার তোমাকেই বিয়ে করব। জেরিন হেসে বলল সত্যি? আমি বললাম হ্যাঁ, তবে এবার প্রথম দিন থেকেই তোমাকে ভালোবেসে যাব। জেরিন আমার দিকে তাকালো। তার চোখে তখন শান্তি, বিশ্বাস আর ভালোবাসা। আমি আস্তে করে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমার ভুল বোঝার সুযোগ দিয়েছেন। জেরিন মৃদু হেসে বলল আর আমাকে দিয়েছেন ক্ষমা করার শক্তি। আমি তার হাতটা আরো শক্ত করে ধরলাম। দূরে রাতের আকাশে একটা তারা জ্বলজ্বল করছিল, আর সেই মুহূর্তে মনে হচ্ছিল ঝড় যত বড়ই হোক
সত্যিকারের ভালোবাসা, অনুশোচনা আর ক্ষমা যদি থাকে তাহলে মানুষ আবার নতুন করে বাঁচতে শেখে। এখন আল্লাহর রহমতে আমাদের ভালোই দিন কেটে যাচ্ছে। বেশ কয়েক মাস পরে জেরিন আমাকে বলল, তুমি বাবা হতে চলেছ। এই কথাটা যেন আমার জীবনে সবচাইতে বড় খুশির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেদিন কত যে খুশি হয়েছিলাম সেটা বলে বোঝানোর মতো না। এই খুশিতে পুরো পরিবার যেন আনন্দে মেতে উঠল। আর এভাবে সুখে শান্তিতে আমাদের দিনগুলো সামনে এগোতে লাগলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিষিদ্ধ ভালোবাসা গল্প এখানে শেষ করলাম। জানি গল্পটা তেমন একটা ভালো হয়নি, কারণ এবার একটু প্যারার ভিতরে থাকার কারণে গল্পটা তেমন একটা ভালোভাবে লিখতে পারিনি। তারপরেও এই গল্পে তোমাদের মতামত কেমন এটা কমেন্ট করে অবশ্যই জানাবা। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই মিথ্যা মায়া গল্পের সিজন 2 আমরা আবারও কন্টিনিউ করব। বাট প্রবলেম হচ্ছে তোমরা কিন্তু গল্পে পরিপূর্ণভাবে ভালোবাসা দিচ্ছ না। আশা করি আবারও যদি আমরা সিজন 2টা কন্টিনিউ করি তাহলে সিজন 1-এর মতোই তোমরা ভালোবাসা দিবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে মিথ্যে মায়া গল্পের সিজন 2-তে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।